আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭। যুক্তরাষ্ট্রে শাটডাউন ঘিরে রাজনৈতিক সংঘাত তীব্র হচ্ছে। আঞ্চলিক শান্তি হুমকির মুখে ফেলছে ইসরায়েল। হংকংয়ে রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়ল কার্গো বিমান, নিহত ২। আবারও প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ঘোষণা নেতানিয়াহুর। জাতিসংঘের ২০ কর্মীকে আটক করেছে হুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭। গাজায় যুদ্ধবিরতি চললেও থেমে নেই ইসরায়েলি হামলা। গত শুক্রবার ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার। গাজার গণমাধ্যম দপ্তর থেকে তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সাম্প্রতিক বিমান হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি খুব শান্তিপূর্ণ থাকে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গাজা পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন। সৌদি প্রেস এজেন্সি জানায়, দুই নেতা ফিলিস্তিনিদের মানবিক কষ্ট দ্রুত লাঘবের আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। তারা দুই রাষ্ট্রভিত্তিক ন্যায্য শান্তি প্রতিষ্ঠার বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন, যা ফ্রান্স ও সৌদি আরব একসঙ্গে এগিয়ে নিচ্ছে। সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজিত এক সম্মেলনে ওই বিষয়ে আলোচনা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৮,১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,২০৩ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে শাটডাউন ঘিরে রাজনৈতিক সংঘাত তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রে চলমান ফেডারেল শাটডাউন অবস্থা কোনো সমাধান ছাড়াই চতুর্থ সপ্তাহের কাছাকাছি পৌঁছেছে। দেশটির আইন প্রণেতারা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলমান স্বাস্থ্যসেবা তহবিল সংক্রান্ত বাজেট আলোচনা নির্ধারিত সময়ের মধ্যে কোনো সুরাহা না হওয়ায় এই শাটডাউন শুরু হয়েছিল, যা এখনও সমাধান হয়নি। গতকাল রোববার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলমান এই শাটডাউন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটদের জন্য প্রচুর রাজনৈতিক ঝুঁকি বহন করছে। ট্রাম্প সহ রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সরকারের অর্থায়ন করার দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর অভিযোগ করেছে। শাটডাউন পরিস্থিতি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল রিপাবলিকানদেরও স্বাস্থ্যসেবা ইস্যুতে আত্মরক্ষামূলক অবস্থানে ঠেলে দিয়েছে, যা এই দলটির জন্য দীর্ঘকাল ধরে একটি বড় দুর্বলতা। কংগ্রেসের ডেমোক্র্যাটরা এখনও তাদের অবস্থানে অনড় আছেন। তারা বলছেন, রিপাবলিকানরা যদি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের মেয়াদোত্তীর্ণ হতে চলা ট্যাক্স ক্রেডিটগুলো না বাড়ায়, তাহলে তারা ব্যয় চুক্তিতে সম্মতি দেবেন না। কারণ এসি এর ট্যাক্স ক্রেডিটগুলো বাড়ানো হলে তা কোটি কোটি আমেরিকানের জন্য স্বাস্থ্য বিমার প্রিমিয়াম বৃদ্ধি এবং স্বাস্থ্য কভারেজ হারানোর পরিস্থিতি এড়াতে পারে। আঞ্চলিক শান্তি হুমকির মুখে ফেলছে ইসরায়েল। ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান শামসিদ্দিন হোসেইনি বলেছেন, ইহুদিবাদী শাসন ব্যবস্থা ইসরায়েল অঞ্চলটির শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে চাচ্ছে। রোববার ১৯ অক্টোবর জেনেভায় অনুষ্ঠিত ১৫১তম আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন। শামসিদ্দিন হোসেইনি বলেন, ইরান আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে কোনো প্রয়াস বাদ দেবে না, যার লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণভাবে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। সাম্প্রতিক কাতারে ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গে তিনি বলেন, কাতারে ইসরায়েলি শাসন ব্যবস্থার এই সন্ত্রাসী হামলা জাতিসংঘ সনদের নীতিমালা, আন্তর্জাতিক আইনের মৌলিক বিধান এবং প্রতিবেশী কাতারের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন।
হোসেনি আরও জোর দিয়ে বলেন, ইরান সবসময় বলেছে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করে অভ্যন্তরের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরান কোনো প্রচেষ্টা থেকে বিরত থাকবে না। সংকটকালে মানবিক নীতিমালা রক্ষা এবং মানবিক কার্যক্রমকে সহায়তা, এই মূল প্রতিপাদ্য নিয়ে রোববার জেনেভায় শুরু হয়েছে 151তম আন্তঃসংসদীয় ইউনিয়ন IPU সম্মেলন। ইরানের উপস্পিকার হামিদ রেজা হোজি বাবাইয়ের নেতৃত্বে আয়োজিত এ বৈঠক চলবে 23 অক্টোবর পর্যন্ত। হংকংয়ে রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়ল কার্গো বিমান, নিহত 2। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়েছে একটি কার্গো বিমান। এতে বিমানবন্দরের 2 কর্মীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, সোমবার 20 অক্টোবর স্থানীয় সময় ভোর 3:50 দিকে দুবাই থেকে আসা কার্গো বিমানটি হংকংয়ে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এআরএসিটি লিভারিযুক্ত বোয়িং 747 কার্গো বিমানটি উত্তর রানওয়েতে অবতরণের সময় একটি যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায়। বিমানে থাকা 4 ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তবে রানওয়ের পাশে থাকা একটি যানবাহন বিমানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে 2 কর্মী নিহত হয়েছেন বলে সাউথ চায়না মর্নিং পোস্ট পুলিশ সূত্রে জানিয়েছে। দুর্ঘটনার পর বিশ্বের ব্যস্ততম কার্গো বিমানবন্দরের উত্তর রানওয়েটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাকি 2টি রানওয়ে চালু রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাটি তদন্তে হংকংয়ের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি কাজ করছে বলে সিভিল এভিয়েশন বিভাগ জানিয়েছে। আবারও প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ঘোষণা নেতানিয়াহুর। 2026 সালের নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার 18 অক্টোবর ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14-র এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয় তিনি কি আবারও নির্বাচন করতে যাচ্ছেন। জবাবে তিনি বলেন, হ্যাঁ, পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও জানান নেতানিয়াহু। লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডানপন্থী লিকুদ পার্টির এই নেতা 1996 থেকে 1999, 2009 থেকে 2021 সাল ও 2022 সাল থেকে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 18 বছরের বেশি সময় ধরে তিনি ক্ষমতায় রয়েছেন। ইসরায়েলের সর্বশেষ জাতীয় নির্বাচনে নেতানিয়াহু নেতৃত্বাধীন লিকুদ পার্টি 32টি আসন পায়, আর অতি অর্থোডক্স মিত্ররা পায় 18টি, আর ফার রাইট ধর্মীয় জায়নিস্ট জোট পায় 14টি আসন। বর্তমান মেয়াদের শুরুতেই নেতানিয়াহুর সরকার বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার, গাজায় আগ্রাসন ও জিম্মিদের মুক্তি নিয়ে বেশ সমালোচিত হয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী নেতা। বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে। সেই ইস্যুতে মাসের পর মাস হাজারো ইসরায়েলি রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে নেতানিয়াহু সরকারের প্রতি সমালোচনা আরও তীব্র হয়েছে। বিশেষ করে যুদ্ধের ধরন ও জিম্মিদের মুক্তি ইস্যুতে হতাহত পরিবারের সদস্যরা তার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছেন। এদিকে স্থানীয় সময় শনিবার হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শনিবার রাতভর বিক্ষোভ চলে তেল আবিব ও জেরুজালেমে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমালোচনায় রাস্তায় নামে আন্দোলনকারীরা। 2023 অক্টোবরের হামলার জন্য নেতানিয়াহুকে দায়ী করে স্লোগান দেন তারা। নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। অবিলম্বে নিহত জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের দাবি করেন। জাতিসংঘের 20 কর্মীকে আটক করেছে হুতি। ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত একটি স্থাপনায় অভিযান চালিয়ে প্রায় 2 ডজন কর্মীকে আটক করেছে হুতি কর্তৃপক্ষ। রোববার 19 অক্টোবর এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছে জাতিসংঘ। ইয়েমেনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম জানান, হুতি যোদ্ধারা শহরের হাদা জেলার কম্পাউন্ডে অভিযান চালিয়ে কর্মীদের আটক করে। আটক হওয়াদের মধ্যে অন্তত 5 জন ইয়েমেনি নাগরিক ও 15 জন আন্তর্জাতিক কর্মী আছেন। এছাড়া আরও 11 জন জাতিসংঘ কর্মীকে সংক্ষিপ্ত সময়ের জন্য জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি দেওয়া হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে যাতে এই গুরুতর পরিস্থিতি দ্রুত সমাধান হয় এবং সব কর্মীকে মুক্তি দিয়ে সংস্থা স্থাপনাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ জাতিসংঘের হাতে ফিরিয়ে দেওয়া হয়। জাতিসংঘের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হুতি যোদ্ধারা কম্পাউন্ডে থাকা কম্পিউটার, ফোন ও সার্ভার সহ সব যোগাযোগ সরঞ্জাম জব্দ করেছে। আটককৃতরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত, যার মধ্যে রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP, শিশু সংস্থা ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় অফিস OCHA। সানা, লোহিত সাগরের বন্দরনগরী হুদেইদাহ এবং উত্তরের সাদা প্রদেশ সহ নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে হুতিদের চাপ বাড়ানোর মধ্যেই অভিযান চালানো হলো। জাতিসংঘের হিসাবে ইয়েমেনে এখন পর্যন্ত 50 জনের বেশি কর্মীকে হুতিরা আটক করেছে। হুতি বাহিনী এর আগে আটক জাতিসংঘ কর্মী এবং বিদেশি NGO কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছিল। জাতিসংঘ এসব অভিযোগ অস্বীকার করেছে। এই বছরের শুরুর দিকে একই ধরনের ঘটনার পর জাতিসংঘ উত্তরাঞ্চলে সাদা প্রদেশে তাদের কার্যক্রম স্থগিত করে এবং ইয়েমেনের শীর্ষ মানবিক সমন্বয়কারীকে রাজধানী সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রশাসনিক কেন্দ্র আদেনে স্থানান্তরিত করে।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের সহকর্মীদের নির্বিচারে আটকের অবসান দাবি করছি। এর আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে হুতি নেতা আবদেল মেলেকুল হুতি দাবি করেন তার বাহিনী সবচেয়ে বিপজ্জনক গুপ্তচর চক্রগুলোর একটি ভেঙে দিয়েছে, যা নাকি বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ইউনিসেফের সঙ্গে যুক্ত। জবাবে ডুজারিক বলেন, এই অভিযোগ বিপজ্জনক এবং একেবারেই অগ্রহণযোগ্য। 2025 সালের 31 অগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত 21 জন জাতিসংঘ কর্মী এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 23 জন বর্তমান ও প্রাক্তন কর্মীকে ইয়েমেনে আটক করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 10 বছর ধরে চলমান সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত ইয়েমেন ইতোমধ্যেই আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। জাতিসংঘের হিসাবে দেশটিতে কোটি কোটি মানুষ বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার উপর নির্ভরশীল, যা একে বিশ্বের সবচেয়ে গুরুতর মানবিক সংকটের কেন্দ্রে পরিণত করেছে।